আমার বই কোথায় রাখবে, তোমার বই কোথায় রাখবে, এসব নিয়ে সমস্যায় পড়তে পারতে। তাই আমি ঠিক করে দিলাম, এরপর থেকে সব সাজিয়ে গুছিয়ে রাখবে, ওকে? জিনিস অগোছালো রাখা আমার পছন্দ না। আয়না মাথা নাড়ালো। আদ্রিস সব ঠিক করে আয়নার সামনে এসে দাঁড়ালো। শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, কালকে থেকে তোমার এক প্রকার যুদ্ধ শুরু হবে। আই হোপ তুমি আমাকে নিরাশ করবে না। সবার সামনে আমি বলেছি তোমাকে আমার যোগ্য করে তুলব। এখন এটা আমার দায়িত্ব। আর তোমাকেও সর্বাত্মক চেষ্টা করতে হবে, যেন কেউ তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ না পায়। আমি যদি তোমাকে আমার নিয়মে চালাই এই কদিন, তাহলে কি তোমার সমস্যা আছে? আয়না নির্মূল স্বরে বলল। না। আদ্রিস বলল, ভেবে বলো, পরে কিন্তু চেঞ্জ করতে পারবে না। তখন আমি যা বলবো তাই করতে হবে। আয়না এবার একটু চিন্তায় পড়ে গেল। মনে মনে ভাবল, উনি আমার জন্য যা করবে আমার ভালোর জন্যই করবে, এতটুকু বিশ্বাস আছে আমার ওনার ওপরে। আয়না এবার গলায় কিছুটা জোর দিয়েই বলল, আপনি আমাকে যেভাবে যা করতে বলবেন আমি সেভাবেই করব, আমার কোনো সমস্যা নেই। আদৃশের গম্ভীর মুখে হালকা হাসির ছটা দেখা গেল এবার। সে আয়নার কপালে একটা টোকা মেরে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আর আয়না হাঁ করে তাকিয়ে রইল আদৃশের যাওয়ার পানে। এই লোকের কখন কি হয় সে বোঝে না। ঘুমের মাঝে কেউ টান দিয়ে বসিয়ে দেওয়ায় ভীষণ বিরক্ত হলো আয়ানা। কোনো মতে চোখ টেনে খুলতেই ঘুম উড়ে গেল তার, কারণ আদ্রিস তাকে টেনে উঠিয়েছে আর এখনও তার হাত ধরেই আছে। আদ্রিস আয়নার নিভু নিভু চোখ দেখে গালে হালকা চাপড় দিয়ে বলল, আজান হয়ে গেছে, নামাজ পড়ে নাও। আমিও মসজিদ থেকে নামাজ পড়ে আসছি। আয়ানা এবার খেয়াল করে দেখলো আদ্রিসের গায়ে একটা শুভ্র রঙের পাঞ্জাবি, চেহারায় পবিত্র একটা ভাব বিদ্যমান। তাকে দেখতে নিষ্পাপ পবিত্র লাগছে। আয়না কেন যেন আদ্রিসের দিকে তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগছে। সে চেয়েও নিজের চোখ ফেরাতে পারছে না। আয়নাকে এক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তি হতে লাগলো আদ্রিসের। সে আয়নার হাতে হালকা ঝাড়ি দিল। এক ঝাঁকি দেওয়ায় হুঁশ ফিরল আয়নার। ভীষণ লজ্জা পেল সে। এতক্ষণ আদৃশের দিকে বেহায়ার মতো তাকিয়েছিল সে। আদৃশ কি ভাবলো তাকে নিয়ে চিন্তা করে লজ্জায় মাথা নিচু করলো আয়ানা। আদৃশ বুঝলো আয়ানা লজ্জা পাচ্ছে, তাই সে আয়ানাকে উদ্দেশ্য করে বলল, উঠে নামাজ পড়ে নাও, আমি আসছি, ওকে? আয়ানা মাথা নাড়ালো। আদৃশ আর এক সেকেন্ডও দাঁড়ালো না, রুম থেকে বেরিয়ে গেল। আয়ানা বিছানা থেকে উঠে চলে গেল অজু করতে। তার আগের থেকেই সকাল সকাল ওঠার অভ্যেস আছে, তবে 2-3 দিন ধরে অনেক বেশি ক্লান্ত থাকার কারণে ঘুম ভাঙেনি তার। অজু করে নামাজ পড়ে ব্যালকনিতে চলে আসলো আয়ানা। একটা শীতল হাওয়া ছুঁয়ে গেল তার দেহ মন। ভোরের প্রকৃতি তার খুব প্রিয়, তেমনি রাতের আকাশও। তার রুম ছাদের সাথে থাকায় তার একটু সুবিধা ছিল। ভোরের প্রকৃতি আর রাতের আকাশ উপভোগ করতে পারত সে। বিশেষ করে রাতের আধার ভরা আকাশের দিকে কত কত সময় যে সে তাকিয়ে থেকেছে তার হিসাব নেই। তার সকল মন খারাপের সঙ্গী এই আকাশ। নিজের চিন্তা ভাবনার মাঝে আয়না চোখ গেল নিচের দিকে। আদৃশ আসছে নামাজ শেষ করে। আদৃশকে আসতে দেখে রুমে চলে আসলো আয়ানা। আদৃশ রুমে প্রবেশ করে আয়ানাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুমি বই খাতা বের করে বসো, আমি আসছি। আয়ানা আদৃশের কথা মতো বই খাতা নিয়ে বসলো। বইয়ের পাতা উল্টে পাল্টে দেখতে লাগলো। আদৃশ একটা টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বেরিয়ে গেল। আয়না এক পলক আদৃশের যাওয়ার দিকে দেখে আবারও বই দেখায় মন দিল। টেবিলের ওপর ধোয়া ওঠা কফির মগ রাখতেই অবাক হলো আয়ানা। একবার কফি মগের দিকে আর একবার আদৃশের দিকে তাকাতে লাগলো সে। 2 মগ কফি নিয়ে এসেছে আদৃশ। সে টেবিলে আর এক পাশে চেয়ার টেনে বসলো। আয়নাকে এভাবে তাকাতে দেখে ছোট ছোট চোখ করে বলল, কি? আয়না হক চকিয়ে গেল। নজর সরিয়ে নির্মস্বরে বলল, আপনি বানিয়েছেন? আদৃশ গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, আর কে বাড়াবে? খালা নামাজ পড়ে ঘুমিয়েছেন, আবার আরও 1-1.5 ঘন্টা পর উঠবেন হয়তো। আর এই সামান্য কাজ আমি যখন পারি, তাহলে অন্য কাউকে দিয়ে কেন করাবো? আদৃশের চিন্তাধারায় মুগ্ধ হলো আয়ানা। মনে মনে ভাবল, লোকটা এত ভালো কেন? ইস, এত ভালো কিছু কি লেখা ছিল আমার কপালে? স্বামীর হাতে কোনো কিছু খাওয়ার সৌভাগ্য কত জনের বা হয়। আদৃশ আয়ানাকে অন্যমনস্ক দেখে বলল। কি হলো, আবার কি চিন্তা করছো তুমি? কফি খাও, ঠান্ডা হয়ে যাবে নাহলে। আয়না কফি মগ তুলে নিয়ে একটা চুমুক দিল। বেশ মজা হচ্ছে কফিটা। আদৃশও কফি খেতে খেতে আয়নার বইয়ের কিছু দাগাদাগি করতে লাগলো। প্রায় 1.5 ঘন্টা পড়ানোর পর উঠল আদৃশ। আয়নাকে অনেকগুলো পড়াও দিয়েছে সে।
আয়ানাও সন্তুষ্ট আদৃশের পড়ানোতে। আয়ানা আদৃশের কাছে পড়ে বুঝলো আদৃশ খুব ভালো বোঝাতে পারে, খুব সুন্দর করে তাকে বুঝিয়েছে। আদৃশ আয়ানাকে উদ্দেশ্য করে বলল, যা যা পড়া দিয়েছি রাতের মধ্যে কমপ্লিট করে রাখবে। কোচিং থেকে যা পড়া দেবে তা মনে রাখবে। তুমি যেহেতু পিছিয়ে আছো তাই ডাবল পড়তে হবে। জানি কষ্ট হবে, তবুও তোমাকে স্বপ্ন পূরণ করতে হলে এছাড়া আর কোনো উপায় নেই। আর যা যা বুঝতে সমস্যা হবে সেগুলো মার্ক করে রেখে দেবে, ওকে? আমি রাতে এসে বুঝিয়ে দেবো, ওকে? আয়ানা মৃদু স্বরে বলল। হুম। আদৃশ বলল, গুড। এবার যাও, রেডি হয়ে এসো। নাস্তা করে এরপর কোচিংয়ে যাবো আমরা। তোমাকে কোচিংয়ে পৌঁছে দিয়ে আমি মেডিকেল চলে যাবো। অলরেডি 5 দিন ছুটি করে ফেলেছি, আর করা ঠিক হবে না। আর শোনো, তোমাকে কোচিংয়ে আমি নিয়ে যাব। আর ছুটির সময় নিচে ড্রাইভার আঙ্কেল থাকবে, ওকে? আম্মুকে বলে দেবো সময় মতো গাড়ি পাঠিয়ে দিতে। সময় পেলে আমি নিয়ে আসবো। তোমার ফোন কোথায়? এতক্ষণ আদৃশের কথা মনোযোগ সহকারে শুনছিল আয়ানা, কিন্তু ফোনের কথা জানতে চাওয়ায় মন খারাপ হয়ে গেল তার। তার তো কোনো ফোন নেই। আদৃশ আয়ানাকে হঠাৎ মন খারাপ হতে দেখে কিছু একটা ধারণা করলো, বলল। ফোন নেই? আয়ানা মাথা নাড়ালো। আদৃশ আয়ানাকে সহজ করার জন্য বলল, আচ্ছা, সমস্যা নেই। কোচিংয়ে কোনো সমস্যা হলে ওখানে স্টুডেন্টদের জন্য ফোন আছে, সেখান থেকে বাসে কাউকে কল দিও, ওকে? কারোর ফোন নাম্বারটা সঙ্গে রেখো, কেমন? আয়ানা মৃদু মাথা নাড়িয়ে আচ্ছা বলল। আয়ানা রেডি হয়ে নিচে নেমে দেখলো আদৃশ ডাইনিং টেবিলে বসে ফোনে কিছু একটা করছে। আহিলও সাথে আছে। সে কিছুক্ষণ পর পর ভাইকে গুঁতো দিয়ে কিছু একটা বলছে। আহিলের বাবা মনোযোগ সহকারে পত্রিকা দেখছেন। আয়ানা সবাইকে একবার দেখে নিয়ে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে এসে দেখলো অনু আর মীরা মিলে সব রান্না শেষ করে ফেলেছে, এখন সব বাটিতে বের করছে। এটা দেখে খারাপ লাগলো আয়ানার। মীরার মতো সেও তো এই বাড়ির বউ, তারও তো দায়িত্ব আছে। সে কিছু কাজ এগিয়ে দিলে তো তার শাশুড়ি আম্মুকে আর কষ্ট করা লাগতো না। অনুর নজর দরজার দিকে যেতেই দেখলো আয়ানা মুখটাকে ছোট করে নিচুর দিকে তাকিয়ে আছে। অনু আয়ানার সামনে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে আমার ছোট্ট মেয়েটার? এইভাবে মুখ গোমড়া করে আছে কেন? আয়ানা চোখ তুলে তাকাতে অনু বেগম দেখলেন আয়ানার চোখে পানি টলমল করছে। সে অস্থির হয়ে আয়ানার গালে হাত রেখে বলল, কি হয়েছে আম্মা, কাঁদছো কেন? আদ্রিস নাকি তোমাকে এতক্ষণ পড়িয়েছে? ওকে বকা দিয়েছে তোমাকে? দিলে বলো, এখনই ওর 13টা বাজাবো। আয়ানা চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে মাথা ঝাঁকিয়ে আটকানোর গলায় বলল, না, উনি কিছু বলেনি। অনু বেগম আদরে গলায় বললেন, তাহলে কি হয়েছে আম্মুকে বলবে না? আয়ানা বলল, তোমরা দুজন মিলে এত কাজ করেছো, আর আমি তোমাদের কোনো হেল্প করতে পারলাম না। আমারও তো দায়িত্ব আছে নাকি? এ বাড়িতে বউ হয়ে এসেছে, কিন্তু অনু বেগম আয়ানার গালে আস্তে একটা থাপ্পড় মেরে বলল, শোনো এই মেয়ের কথা, কালকে কি বলেছিলাম মনে নেই? নিজের সম্পূর্ণ মনোযোগ পড়াশোনাতে দাও। ঘর সামলানো এইসব কাজের জন্য এখনো অনেক সময় পড়ে আছে। আর আমরা কই এত কাজ করেছি? আমরা সবসময় মিলে কাজ করি, এতে কাজ সহজ হয়ে যায়। প্রীতি, ও তো আমাদের সাথে ছিল, সে একটু দরকারে বাইরে গিয়েছে। আর মিনা আপা আজ একটু অসুস্থ, তাই তাকে রেস্ট নিতে বলেছি, না হলে সেও আমাদের কাছে হেল্প করে। আয়ানা বারংবার মুগ্ধ হয় অনুর কথায়। এই মুগ্ধতা যেন শেষ হওয়ার নয়। প্রতিবার অনুর প্রতিটা কথায় তার জন্য সম্মান বেড়েই যায় আয়ানার মনে। তার আফসোস হয়, ইস, সব মেয়েরা কেন এমন শ্বশুরবাড়ি পায় না? কেন সবার চিন্তা ভাবনা তার সামনে দাঁড়ানো মানুষটার মতো সুন্দর হয় না? মীরা এগিয়ে এসে আয়নার মাথায় একটা গাঁটটা মেরে বলে, এত চিন্তা ভাবনা করতে হবে না, পড়াশোনায় মন দেন, না হলে পরে আদৃশ ভাইয়া ধরে ক্যালাবে আপনাকে। যা গিয়ে টেবিলে বস। আয়নার ঠোঁটে এক চিলটে হাসি ফুটে ওঠে। মীরা তার সাথে খুব কমই কথা বলতো। তার উপর বিয়ের দিন ঘটনার পর আয়না ভেবেছিল মীরা হয়তো তার উপর খুব রেগে আছে, কিন্তু আজ এইভাবে কথা বলায় মহা খুশি হয় সে। নিজের আবেগ ধরে রাখতে না পেরে একবার মীরাকে আর একবার অনুকে জড়িয়ে ধরে দৌড়ে চলে যায় রান্নাঘর থেকে। আয়ানার কাণ্ডে হেসে ফেলে অনু আর মীরা। ক্লাসরুমে বসে আছে আয়ানা। কিছুক্ষণ আগে আদ্রিস তাকে দিয়ে গিয়েছে। ভীষণ নার্ভাস ফিল হচ্ছে তার। এর আগে কখনোই এমন কোচিংয়ে পড়া হয়নি আয়ানার। আর এখানে ছেলে মেয়ে একসাথে দেখে আরও বেশি নার্ভাস হচ্ছে সে। অনেক ছেলে মেয়ে একসাথে বসে গল্প করছে, হাসাহাসি করছে। এদের দেখে অবাক হয় আয়ানা। সে তো মেয়েদের সাথেও এত হাসাহাসি করে কথা বলতে পারে না, আর এরা সবার সাথে এত ফ্রি হয়ে কথা বলছে।
তাদের মধ্যে অনেকে আবার তাকে ঘুরে ফিরে দেখছে হয়তো নতুন বলে, কিন্তু তাদের এই দৃষ্টি অনেক অস্বস্তিতে ফেলেছে আয়ানাকে। ক্লাস শুরু হতে এখনো 20 মিনিটের মতো বাকি, তাই আয়ানা মাথা নিচু করে বসে রইল। সারির মাঝামাঝিতে একটা বেঞ্চে একা বসেছে সে। এর মাঝে বেঞ্চে ধূপ করে একটা শব্দ হওয়ার বামে তাকালো আয়ানা। দেখলো একটা মেয়ে বসে হাঁপাচ্ছে, মনে হয় দৌড়ে এসেছে। হাতে থাকা টিস্যু কপালের ঘামটা মুছে আয়নার দিকে তাকালো মেয়েটা। মিষ্টি একটা হাসি দিয়ে ব্যাগ থেকে বোতল বের করে পানি খেতে লাগলো। মেয়েটাকে হাসতে দেখে ভালো লাগলো আয়ানার। মিষ্টি একটা মেয়ে, দেখতে খুব সাধারণ তবে সুন্দর। চিকন চাকন মেয়েটা, চোখে গোল ফ্রেমের একটা চশমা, তাতে মানিয়েছে ভালোই মেয়েটাকে। মেয়েটা বোতল ব্যাগে রেখে আয়নার দিকে ফিরে বসলো। মিষ্টি একটা হাসি দিয়ে বলল, তোমাকে নতুন মনে হচ্ছে। আয়না হালকা হেসে মাথা নাড়ালো। মেয়েটা চশমা পেছনে ঠেলে বলল, এই মাঝামাঝি সময়ে অ্যাডমিশন নিলে যে? আয়না মৃদু স্বরে জবাব দিল। সমস্যা ছিল একটা, তাই সময় মতো ভর্তি হতে পারিনি। মেয়েটা দাঁত কেলিয়ে বলল, আরে প্যারা নাই, চিল। আমরা আগে অ্যাডমিশন নিলে কি হয়েছে, এখানে বেশিরভাগই তেমন কিছু পারে না। দু একটা আছে আলাদা খেতে মূলা, ওগুলো আবার ভালো পারে। সমস্যা নাই, আমরা আরও একটা সঙ্গী পেয়ে গেলাম। মেয়েটার কথা বলার ধরনে কিছুটা জোরে হেসে ফেলল আয়ানা। মেয়েটাও হাসলো সাথে। আয়না বুঝলো মেয়েটা বেশ মিশুক। মেয়েটা হাসি থামিয়ে কৌতূহল নিয়ে বলল, আরে তোমার নামই তো জানা হলো না, তোমার নাম কি সুন্দরী? আয়না মেয়েটার এভাবে বলায় আর এক দফা হাসলো। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, আয়না রহমান। মেয়েটা উৎফুল্ল কণ্ঠে বলল, আমি মিথিলা জান্নাত। কাছের মানুষরা মিথি বলে ডাকে, তুমিও তাই ডেকো। বাইদা অমুক তমুক। আমি কি তোমাকে তুই করে বলতে পারি? মিথিলা অমুক তমুক শুনে ভীষণ কষ্টে হাসি চাপালো। আয়ানা বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলতে পারো। মিথিলার নারাজ কণ্ঠে মাথা নেড়ে বলল, না না, আমি একা কেন তুই বলবো, তোকেও তুই করে বলতে হবে। আয়না হেসে বলল। আচ্ছা বলবো। দুজনের কথোপকথনের মাঝে আয়নাদের ডান পাশের সারির তাদের বরাবর বেঞ্চে কেউ একজন ধূপ করে বসলো। কিছুটা জোরে আওয়াজ করেই বসলো। কি রে পেতনি, আজকে দেখি আগেই আইয়া পড়ছস। আমি কিন্তু রাগ করছি, তুই আমারে না নিয়ে আইলি কেন, বেয়াদব মাইয়া। আয়না অবাক হয়ে ডান পাশ তাকালো। একটা ছেলে মিথিলাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। ছেলেটা ফর্সা, দেখতেও ভালো, কিন্তু চেহারায় দুষ্টু দুষ্টু ভাব স্পষ্ট। মিথিলা ছেলেটার কথায় ভেংচি কেটে পড়ল। আদারাম কোথাকার, আমি আগে আসি নাই, তুই লেট করে আইসোস। আর রাগ তো আমার করার কথা। আধা ঘন্টা তোর বাসার সামনে দাঁড়িয়েছিলাম, তাও তোর খবর নাই। তুই ছেলে মানুষ, কই তুই আমারে বাসা থেকে নিয়ে আসবি তা না, উল্টা প্রতিদিন আমার তোরে নিয়ে আসা লাগে। বেহাইয়া পোলা। আরে মাইয়াদের সাজতেও তো এত টাইম লাগে না যত তোর রেডি হইতে লাগে। এত কি সাজস তুই, আল্লাহ ভালো জানে। মিথিলার কথায় ছেলেটার দাঁত কেলিয়ে বলল, আরে বুঝছস না, ভালো মতো রেডি না হইলে মাইয়ারা পড়বো না, আর তুইও ভাবিও পাবি না। মিথিলা মুখ ঝামটা মেরে বলল। লবা আইসে মেয়ে পটাইতে। ছেলেটা এবার আয়নার দিকে ইশারা করে বলল, ওই পেতনি, এইটা কে? মিথিলা ভাব নিয়ে বলল, দেখ দেখ, নতুন বান্ধবী পাইছি, তোর মতো শয়তান না, একদম ভদ্র। আয়না একবার মিথিলার দিকে তাকাচ্ছে আর একবার ছেলেটার দিকে তাকাচ্ছে। যেই মেয়ে তার সাথে এতক্ষণ ভদ্র বাচ্চার মতো কথা বলছিল, সে এখন এইভাবে কথা বলছে। মিথিলা হয়তো বুঝতে পারলো আয়নার মনে কি চলছে। মিথিলাও দাঁত কেলিয়ে বলল, আরে প্যারা খাইস না, এটা আমার লেদাকালের বেস্টু, সাথে দুশ্মনও। ওর নাম দীপ, আর দীপ এইরা হইল আয়ানা, আমার নতুন বান্ধবী। তুই চাইলে তুইও ফ্রেন্ডশিপ করতে পারোস, কিন্তু তোর মতো শয়তানের লগে ও ফ্রেন্ডশিপ করবো কিনা হইতে পারতেছি না। দীপ কলার উঁচিয়ে ভাব নিয়ে বলল, করব করব, আমার মতো ভালো ছেলে এই ক্লাসে আর একটা আছে নাকি? অতপর আয়নার দিকে তাকিয়ে দাঁত বের করে হাই দিল দীপ। আয়নাও সৌজন্যতার হাসি দিয়ে হ্যালো দিল দীপকে। তার অস্বস্তি হচ্ছে দীপের সাথে কথা বলতে। ছেলেদের সাথে কথা বলার এক্সপিরিয়েন্স তার নেই, কিন্তু এদের দুজনকে দেখে ভালোই মনে হলো আয়ানার। আরও দুই একটা কথা বলার পর টিচার চলে আসায় চুপ হয়ে গেল তারা। ক্লাস শেষে আয়না, মিথিলা আর দীপের সাথে টুকটাক কথা বলতে বলতে নিচে নামলো। যদিও সে কথা বলছে কম, দীপ আর মিথিলা ঝগড়া দেখছে বেশি। আয়নার মনে হলো এরা কথায় কথায় ঝগড়া করে না, বরং ঝগড়া করে যেন কথা বলে। নিচে এসে দেখলো গাড়ি নিয়ে ড্রাইভার আঙ্কেল অপেক্ষা করছে। আয়না ওদের বিদায় জানিয়ে গাড়িতে উঠে গেল। ওরা দুজন নাকি রিস্কায় যাবে, ওদের বাসা বেশি দূরে না, কাছেই।
আয়না বাড়ি ফিরে দেখলো সারা বাড়িতে শুনশান নীরবতা। এত নীরব থাকার কারণ বুঝলো না সে। নিজের রুমে যাওয়ার পথে রান্নাঘরে একবার উকি দিল, কিন্তু কাউকেই দেখতে পেল না। অনুর রুমেও উকি দিল, কিন্তু অনুকেও দেখলো না। তাই এবার মীরার রুমে উকি দিল, দেখলো মীরা কোনো একটা বই পড়ছে। আয়না চিন্তা করলো যাবে কি যাবে না। পরে যাবে না ভেবে নিজের রুমে যাওয়ার জন্য ঘুরতেই ডাক পড়ল আয়নার। মীরার আওয়াজ শুনে মাথা ঘুরালো সে। মীরা বলল, কিরে উকি ঝুঁকি দিয়ে কই যাচ্ছিস? এদিকে আয়।